লেখক দিব্যেন্দু দাশের প্রেমের পরিণয়ে। দীর্ঘ 7টি প্রেমের দিবস পালনের পর আজ 8 বছরের সম্পর্কে জড়ালো দীপ আর অনন্যার জীবন। আগামী পরশু অনন্যার জন্মদিন। 8 বছর আগে এই দিনেই দীপ তাকে প্রপোজ করেছিল। প্রথমে সম্মতি না থাকলেও পরে অবশ্য নিজের না বলাকে হ্যাঁ করতে বাধ্য হয়েছিল অনন্যা। প্রেমের শুরুর দিনে দীপ একটু জোর করলেও সম্পর্কের গণ্ডিতে প্রবেশের পর আজ পর্যন্ত সে অনন্যাকে কোনো কিছুর জন্য জোর করেনি। কিন্তু যেমন দাম্পত্য জীবনে কলহ আসে, সেরকম প্রেমের সম্পর্কের মধ্যেও বিবাদ আসা স্বাভাবিক। দীপ আর অনন্যার জীবনেও সেই প্রেম কলহ না আসা হয়নি। তাও তারা একে অপরকে ছেড়ে যায়নি। একজন সুন্দরী মেয়ের উদাহরণ ঠিক যেমন হওয়া প্রয়োজন, অনন্যা যে সেই উদাহরণে ঠিকঠাক বসে না সেটা বলা ভুল। সুন্দরী আর গুণী মেয়ে হওয়ায় প্রতিনিয়ত সে প্রেমের প্রস্তাব পেয়েছে, আর ভবিষ্যতেও পাবে সেটা কল্পনা করাই স্বাভাবিক। অন্যদিকে দীপ একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে আর 5টা ছেলের মতো তার স্ট্রাগল লাইফ নিয়ে চিন্তিত। এই চিন্তার মাঝেও তার একটু শান্তি আর ভালো থাকার একমাত্র কারণ হলো অনন্যা। দীপ যে কটা টিউশন পড়ায় সেই টাকা দিয়ে তার সংসার ঠিকমতো চলে এটা বলা ভুল হবে। ওর বাবা 2 বছর হলো মারা গেছে। বাড়িতে অসুস্থ মা আর এক বোন আছে। সে এমনিতেই সাইকেল করে টিউশনগুলো পড়াতে যায়, কিন্তু মা আর বোন আর প্রেমিকাকে কিছু কিনে দেওয়ার বা ওষুধের টাকার কথা ভাবলেই তাকে সাইকেল করতে বেশি দেখা যায়। যদি বাস ভাড়ার টাকাটা বাঁচে সেই আশায় দীপ শত কষ্ট হলেও এই কাজ করে। রাতের বেলায় সে যখন ঘুমোতে যায় তখন হাজারো চিন্তা আর শারীরিক ও মানসিক ক্লান্তি তাকে ঘুমোতে দেয় না। সে যখন ছটফট করে তখন সে তার স্বপ্নের পরী, তার ভালোবাসার মানুষকে একবার কল করে। তার মিষ্টি গলার সুর এক নিমেষে যেন তার সব ক্লান্তি মুছিয়ে দেয়। কিন্তু আজ যেন অনন্যার গলায় একটু অন্যরকম সুর দীপ পেল। যাই হোক, বেশি কথা না বলে সেদিনের মতো দীপ নিজেকে ঘুমে আচ্ছন্ন করে ফেলল। অনন্যার জন্মদিনের জন্য সে 1 মাস আগে থেকেই তার সাইকেল করার পরিমাণ বাড়িয়েছে। আগামী পরশু সে সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য দীপ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষারত দিন আজ এসে উপস্থিত। দীপ আজকে অনন্যার সাথে সারাটা দিন কাটাবে বলে আগে থেকেই সব টিউশন বাড়তি পড়িয়ে রেখেছে। অনন্যা এলো সকাল 8টায় সেই পরিচিত ফাস্ট ফুডের দোকানে। দীপ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। জন্মদিনের কেক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা দীপ আগে থেকে কমপ্লিট করে রেখেছে। তবুও প্রতিবারের মতো এবারে অনন্যা অবাক হয়ে যায়নি দীপের এই অ্যারেঞ্জমেন্ট দেখে। সে যেন আজ একটু অন্যমনস্ক। দীপ অনন্যার অন্যমনস্কতা দেখে প্রশ্ন করল, অনু, আজ তোমাকে একটু বেশি অন্যমনস্ক মনে হচ্ছে। কোনো সমস্যার মধ্যে আছো কি? আমাকে সব খুলে বলো। অনন্যা প্রথমে একটু ইতস্তত বোধ করলেও খানিকক্ষণ পর সে দীপকে এমন একটি কথা বলল যার জন্য দীপ কোনো দিনও প্রস্তুত ছিল না। তুমি আমাকে ভুলে যাও দীপ। বাবা আমার জন্য একজন ভালো ছেলে দেখে ফেলেছেন, আর আমাকে তাকেই বিয়ে করতে হবে। দীপ যেন আকাশ থেকে পড়ল। সে ভাবল তার অনু হয়তো আজ তার সাথে মজা করছে। অনু, তুমি কি আমার সাথে মজা করছো? যদি মজা করে থাকো তাহলে এই মজা বন্ধ করো। আমার ভালো লাগছে না। শুধু শুধু তোমার সাথে মজা করার ইচ্ছে আমার নেই। আমি যা বলছি সত্যি বলছি। আজকের পর তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু অনু, আমাদের 8 বছরের রিলেশনটা তুমি এক ঝটকায় শেষ করে দিতে পারো না? আমার বন্ধু বান্ধব, মা বোন সবাই জানে আমাদের সম্পর্কের কথা। এমনকি আমার মা আর বোন তোমাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে মনে করেছে সব দিন। এখন আমি তাদের সামনে গিয়ে কি বলবো? দেখো দীপ, বাস্তববাদী হতে শিখতে হবে। এতদিনের পুরনো আমাদের সম্পর্ক। তুমি বলো তো, এখনো পর্যন্ত তুমি একটাও চাকরি জোগাড় করতে পেরেছো? তোমাকে বিয়ে করলে তুমি আমাকে খাওয়াতে পারবে? দেখো দীপ, ভালোবাসা দিয়ে মন ভরে কিন্তু পেট ভরে না। আজ 8 বছর পর তুমি এরকম কথা আমাকে বলতে পারলে,
এই 8 বছর আমি যতটা পেরেছি তোমার জন্য করার চেষ্টা করেছি। আর চাকরির কথা বলছো, আমি তো চেষ্টা করেছি এবং করছিও, কিন্তু সরকারি চাকরি পাওয়া আর ডুমুরের ফুল দেখতে পাওয়া একই জিনিস, সেটা কি তুমি জানো না? তুমিও তো চাকরির জন্য এত দৌড়ঝাঁপ করেছো, কিন্তু চাকরি পেয়েছো কি তুমি? শোনো দীপ, আমি চাকরি পেয়েছি কি পাইনি সেসব দেখার তোমার কোনো দরকার নেই। আর আমার বরের যা টাকা আছে তাতে আমার চাকরি করার কোনো দরকার নেই। বাহ, এখনো বিয়ে হয়নি তাতে বর বলা শুরু করে দিয়েছো? ভালো ভালো, ঠিক আছে, তুমি ভালো থেকো নিজের হবু স্বামীকে নিয়ে। বিবাহিত জীবন তোমার সুখের হোক। অনন্যা আর কোনো কথা বাড়ালো না। সে তৎক্ষণাৎ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল। এদিকে দীপ তাদের 8 বছরের সম্পর্কে রীতি টানার জন্য চেয়ারে পাথরের মতো বসে রইল। তার অনু তো তাকে ছেড়ে গেল। নিজের কষ্টের টাকা দিয়ে সে তার অনুর জন্য জন্মদিনের দিনটা ভালোভাবে সেলিব্রেট করবে এই ভেবেছিল, কিন্তু সব জলে চলে গেল। কি করবে আর? মধ্যবিত্ত পরিবারের ছেলে, অনেক কষ্টের টাকা দিয়ে সে এসব আয়োজন করেছিল, তাই সেসব ফেলে দেওয়ার নয়। তাই নির্লজ্জের মতো খাবারগুলো সব সে একটি একটি করে প্যাকিং করা শুরু করলো। রেস্টুরেন্টে আসা প্রতিটা মানুষ তাকে দেখে আশ্চর্য হয়ে গেল। এত অপমানের পরও সে খাবারগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে। দীপ পারেও বটে। আসলে দীপের মনের অবস্থা বা তার আর্থিক অবস্থা বোঝার সামর্থ্য ওখানে থাকা কারোরই নেই। যাই হোক, দীপ খাবারের বিল মিটিয়ে দিয়ে সেসব খাবার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। সকাল বেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু এখনও সে বাড়ি ফেরেনি। তার মন খারাপ হলে সে যে নদীর ধারে বসে থাকে, আজও সে সেখানেই আছে। তবে এতক্ষণ সেই প্রথম এখানে কাটাচ্ছে। পশ্চিম আকাশে সূর্যের দিগন্ত রেখা যাওয়া সে এই প্রথম দেখছে। যেন মনে হচ্ছে অন্ধকার যেন প্রকৃতির নয়, অন্ধকার নেমে আসছে তার জীবনে। সূর্য সকালে আরও আকাশে উঠবে, অন্ধকার কাটিয়ে সে আরও আলোকিত করবে জগৎ। কিন্তু দীপের জীবন কি আর আলোকিত হবে? সকালের প্যাকেট করা সমস্ত খাবার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। দীপ তার হাতে তখনও ফোনটি ধরে আছে। সে ভাবছে হয়তো অনু তাকে আবার ফোন করবে, কিন্তু তার ফোন আসেনি। দীপ তাকে ফোন করেছিল, কিন্তু সে বুঝতে পেরেছে অনন্যা তাকে ব্লক করে দিয়েছে। শুধু কল লিস্ট থেকে নয়, তার সমস্ত কিছু থেকে, এমনকি তার জীবন থেকেও। এত খাবার সে কি করবে? তার ভালোবাসার মানুষটাই যখন নেই, তখন এসব রেখে কি হবে? এসব ভাবতে ভাবতে দীপ খাবারগুলো সব নদীর জলে ফেলে দিতে উদ্যত হলো। পাশ থেকে ছোট্ট বাচ্চা মেয়ের গলায় কে যেন বলে উঠল, দাদা, 2 টাকা হবে? সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে, দাও না 2 টাকা। দীপ দেখতে পেল তার চোখের সামনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার ডান হাতটি সামনের দিকে এগিয়ে দিয়ে 2 টাকা ভিক্ষা চাইছে। দীপ তাকে দেখে জিজ্ঞেস করল, কি নাম তোমার বোন? আমার নাম খুশি। কোথায় থাকো? আমার তো কোনো থাকার জায়গা নেই। তাহলে তুমি থাকো কোথায়? আর তোমার মা বাবা নেই কেউ? আমার কেউ নেই, মা ছিল, মারা গেছে কিছুদিন হলো। আর থাকার কোনো জায়গাও নেই, যেখানে খুশি ঘুরে বেড়াই আর থাকি। দীপ ভাবতে লাগলো, আজ যে কষ্টটা আমি পেয়েছি, সেই কষ্টের কাছে এই বাচ্চা মেয়েটা কষ্ট কি কম? বরং এই মেয়েটার কষ্ট আরও বেশি, যে এত কম বয়সে নিজের সব কিছু হারিয়েছে। তার কাছে আমার কষ্টের তুলনা করাই বৃথা। আমার তো তাও বাড়ি আছে, মা আছে, বোন আছে, 3 বেলা অন্তত খাওয়া জুটে যায়। আমি তো অনেক ভালো আছি। দীপ কিছুক্ষণ এভাবেই চুপ করে রইল। দাদা, ও দাদা, 2 টাকা দাও না দাদা, খুব খিদে পাচ্ছে যে আমার। বাচ্চাটির শুকনো মুখ থেকে এই কথাটা শোনার পর দীপের তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে উঠল। দীপ নিজের হাতে থাকা খাবারের প্যাকেটটা দেখে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বলল, আমার কাছে তো কোনো টাকা নেই রে, তবে হ্যাঁ, আমি তোকে খাবার খাওয়াতে পারি। এই বলে দীপ তার হাতে থাকা কেকের প্যাকেটটা বাচ্চা মেয়েটার সামনে তুলে ধরল। দাদা, এটা আমার, আমি খাবো এই কেকটা। কোনো এক অজানা সম্পদ পাওয়ার লালসা বাচ্চা মেয়েটার চোখের সামনে ফুটে উঠল। হ্যাঁ,
এসব তোর জন্য। শুধু কেক নয়, আরও অনেক কিছু খাবার আছে। সব খেতে পারবি তো? এত খেতে পারবো না দাদা, তবে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি জানলে কি করে যে আজ আমার জন্মদিন? কি বলছিস, আজ তোরও জন্মদিন? হ্যাঁ দাদা, আজ আমার জন্মদিন। মা যখন বেঁচে ছিল তখন আমাকে বলেছিল আজকের দিনেই নাকি আমি জন্মেছিলাম। কিছুক্ষণ বাচ্চা মেয়েটা চুপ করে থাকার পর দীপের দিকে তাকিয়ে বলল, ও বুঝতে পারলাম দাদা, তোমারও আজ কোনো প্রিয় মানুষের জন্মদিন, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছিস, আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন আজ। তাহলে তার কেকটা আমাকে দিচ্ছ কেন দাদা? তোমার সেই প্রিয় মানুষটা কোথায় গেল? হারিয়ে গেছে রে বোন, অনেক দূরে চলে গেছে। যাই হোক, তুই সেসব কথা ছাড়, চল আজ তোর জন্মদিনে আমরা সেলিব্রেট করি। মোমবাতি ধরানো, কেক কাটা, সেই কেক খাওয়া এবং তার সাথে রেস্টুরেন্টের আরও অন্যান্য সমস্ত খাবার দীপ সেই বাচ্চা মেয়েটাকে খাওয়ালো। এখনো অনেক খাবার আছে, তাই দীপ ভাবলো এই খাবারগুলো সে বাড়ি নিয়ে যাবে কিংবা কোনো অনাথ শিশুদের দিয়ে দেবে। কিন্তু এই বাচ্চা মেয়েটার কি হবে এই কথা ভেবে দীপের মন একটু ভারাক্রান্ত হলো। সে ঠিক করলো বাচ্চা মেয়েটিকে সে তার বাড়ি নিয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। তারা আস্তে আস্তে দীপের বাড়ির দিকে রওনা হতে থাকলো। রাস্তার পাশে কিছু অনাথ শিশুদের দেখতে পেয়ে দীপ বাকি খাবারগুলো তাদের দিয়ে দিল। সন্ধে 7টার সময় দীপ তার বাড়ির সামনে এসে উপস্থিত। বাচ্চা মেয়েটিকে নিয়ে সে তার বাড়িতে ঢোকার সাথে সাথে তার মা কিছুটা চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, সারাদিন কোথায় ছিলি? এত রাত করতে হয়, কত দেরি হলো বলতো? সারাদিন তো জানি খাসনি। এদিকে একই কথাই বলল দীপের বোন। এত দেরি করতে হয় দাদা, জানিস না তুই না খেলে মা খায় না, আর মা না খেলে আমি কি করে খাই বলতো? আর এই বাচ্চা মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলি? দীপ তার মা এবং বোনকে সব কথা খুলে বলল। তার মা সব শুনে বলল, দেখ বাবা, তোকে প্রথম থেকেই বলেছি বড়লোক বাড়ির মেয়ের সাথে বেশি মেলামেশা করিস না, তাদের সাথে আমাদের মানায় না। যাই হোক, যা হয়ে গেছে ঠিক আছে, ওটা নিয়ে বেশি চিন্তা করিস না। তবে এই বাচ্চা মেয়েটা নিয়ে আমার একটু বেশি চিন্তা হচ্ছে। একে নিয়ে তুই কি করবি? এত কষ্ট করে নিজের পড়াশোনা চালাচ্ছিস, সেই সাথে বোনের পড়াশোনা এবং আমার তো বাড়তি খরচ আছে। সেই সব কিছু তুই একা হাতে সামলাচ্ছিস, তার উপরে আরও একটা বাচ্চা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুই নিতে পারবি একা হাতে? দীপ তার মাকে বলল, জানি না পারবো কি না, তবে আজ হয়তো এই বাচ্চা মেয়েটার জন্য আমাকে তোমাদের সামনে দেখতে পারছো মা। যদি এ বাচ্চা মেয়েটার সামনে না আসতো তাহলে হয়তো আমি নিজের জীবনের মর্ম বুঝতে পারতাম না। আমি তো কোনো অন্যায় করিনি, আশা করি ঈশ্বরও আমার সাথে কোনো অন্যায় করবে না। কিছু না কিছু ব্যবস্থা আমি ঠিক করে উঠতে পারবো। তুমি একটু ধৈর্য ধরো মা, কটা দিন একটু কষ্ট করো। তারা চারজনে এসে রাতের খাওয়া শেষ করলো। পরের দিন সকালবেলা যথারীতি দীপ যেমন টিউশন পড়াতে যায় সেরকম বেরিয়ে পড়ল। বাচ্চা মেয়েটিকে যাওয়ার সময় বলে গেল, বোন, তোর জন্য ভালো কিছু করার আমি চেষ্টা করব। কটা দিন আর একটু কষ্ট কর, আমি ঠিক কিছু একটা জোগাড় করে নিতে পারবো। বাচ্চা মেয়েটা তার কথা বুঝতেই পারল না, তাই সে চুপ করে দীপের দিকে তাকিয়ে রইল। কয়েকদিন এভাবে যেতে না যেতেই দীপ আরেকটি নতুন টিউশন পড়ানোর অফার পেল। সেই টিউশন যাওয়ার জন্য দীপকে তার বাড়ি থেকে সাইকেলে 15 মিনিট পথ অতিক্রম করতে হবে। বাড়ির কর্তা মিলিটারিতে কাজ করেন। বাড়িতে তার স্ত্রী এবং এক কন্যা থাকেন। যাকে টিউশন পড়াতে যাবে সেই বাচ্চা মেয়েটি এখন ক্লাস 3-তে পড়ে। তার মায়ের আগ্রহ দীপ যেন সপ্তাহের 7 দিনই তাকে পড়াতে আসে। বেশি কিছু নয়, তাকে পড়ার মধ্যে ধরে রাখতে হবে, বেশি সেরকম চাপও নেই। দীপ ভাবল, যদি আমি প্রতিদিন পড়াতে আসি তাহলে হয়তো মাইনেটাও ঠিক মতোই আমি পাবো। কয়েকদিনের মধ্যেই সে টিউশন শুরু করে দিল। এভাবেই চলতে থাকলো দীপ ও তার মা এবং 2 বোনের জীবন। নতুন যে টিউশন ধরেছে তাদের ব্যবহার সত্যি খুব ভালো। সে যতগুলো টিউশন পড়ায় তাদের মধ্যে সেরা, এটা বললেও ভুল হবে না।
কাকিমার ব্যবহার এত নম্র ভদ্র, এবং যে বাচ্চা মেয়েটিকে সে পড়াতে যায় সেও এত ভদ্র যে তার কোনো তুলনাই হয় না। আবার 1 তারিখ হতে না হতেই হাতের সামনে টাকা ধরিয়ে দেয়। ওই একটা টিউশন থেকে সে মাসে 2,500 টাকা পায়। প্রতিদিনই 1 ঘন্টা করে তাকে পড়াতে হয়। ছাত্রীর মা এতটাই ভালো মানুষ যে কোনো দিনও দীপকে না খাইয়ে ছাড়ে না। কোনোদিন যদি দুপুরবেলা টিউশন থাকে তাহলে তিনি দীপকে দুপুরের ভাত খাইয়ে তবে ছাড়েন। কোনোদিন আবার যদি সন্ধেবেলা টিউশন পড়াতে যায় তখন রাত্রের খাবারটা খাইয়ে তাকে বাড়ি পাঠান। দীপের এভাবে খাওয়া দাওয়া করতে মোটেও ভালো লাগে না, কিন্তু সে আরেক দিকে ভাবে যদি সে বাড়িতে না খেয়ে এদের বাড়িতে খায় তাহলে বাড়ির একবেলা খাবার বেঁচে যায়, যার ফলে সংসার খরচটা একটু হলেও কম হয়। তাই এসব কারণের জন্য দীপ একটু ইতস্তত বোধ করলেও তাদের বাড়িতে খেয়ে তারপর বাড়ি ফেরে। একদিন ওই ছাত্রের বাবা দীপকে ফোন করলেন। হ্যালো দীপ, আমি শুভদীপ তার বাবা বলছি। হ্যাঁ বলুন কাকু। আজ দুপুর বেলায় একবার আমাদের বাড়ি আসতে পারবে? আমি আজই বাড়ি ফিরেছি, তোমার সাথে একটু কথা বলতে চাই। দীপ রাজি হয়ে গেল। দুপুর 1টার সময় সে তাদের বাড়ির সামনে এসে হাজির হলো। কলিং বেল বাজাতেই ছাত্রীর বাবা দরজা খুলে দিলেন। দীপ দেখল তার ব্যবহার তার স্ত্রী এবং মেয়ের থেকেও আরো নম্র এবং ভদ্র। এত ভালো ব্যবহার সে কোনোদিনও কারো কাছে পায়নি। শুভদীপ তার বাবা অনেক জোর করলো দুপুরের খাবারটা খাওয়ার জন্য। দুপুরের খাবার সেরে ছাত্রীর বাবা এবং দীপ একসাথে বসে মেয়ের পড়াশোনার অগ্রগতি নিয়ে আলোচনা করা শুরু করলেন। তিনি দীপকে বললেন, দেখো বাবা, আমিও তোমার বয়সে অনেক টিউশন করিয়েছি। আমি জানি তোমাদের জীবনে কতটা কষ্ট, চাকরি না পাওয়ার যে কতটা যন্ত্রণা সেটা আমিও একসময় বুঝতে পারতাম। তাই আমি সব সময় তোমাদের মতো মানুষদের জন্য কিছু একটা করার চেষ্টা করি। আমি শুনলাম তুমি খুব ভালোই পড়াচ্ছ আমার মেয়েকে। আমার মেয়ে খুব জেদি, ও সবার কাছে খুব একটা পড়তে চায় না, কিন্তু তোমার কাছে এসে ভালোই পড়ছে এবং ভালো উন্নতিও করছে। পরীক্ষাতে প্রতিটা বিষয়ে প্রথম হচ্ছে, যা সত্যিই খুব ভালো লক্ষণ। তাই আমি তোমার বেতনটা 2,500 থেকে বাড়িয়ে 3,000 করে দিচ্ছি। হয়তো এই কটা টাকাতে তোমার খুব একটা সমস্যার সমাধান হবে না, কিন্তু ধরতে পারো এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া সামান্য কিছু উপহার। তোমার জন্য সামান্য কিছু করতে পারলে আমি খুব খুশি হব। দীপ মনে মনে ভাবছে, যেখানে বছর শেষ হলে টিউশনিতে টাকা বাড়ানোর কথা বললে বাড়ির লোকেরা বিরক্ত প্রকাশ করে, সেখানে ইনি না চাইতেই টাকা বাড়াচ্ছেন, তাও আবার 4 মাসের মধ্যে। দীপ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করত। আজ একটু হলেও তার ভাগ্য ফিরেছে। সে ভাবল, সত্যিই তো আমি নিজেকে এত খারাপ বলতাম, কিন্তু দেখতে গেলে আজ হয়তো আমি খুব বেশি রোজগার করি না, কিন্তু তাও আমার বাড়িতে শান্তি আছে। আর এরকম ভালো টিউশন যদি পাওয়া যায় তাহলে সত্যি নিজেকে ধন্য বলে মনে হয়। এবার শুভদীপ তার বাবা দীপের ঘরের অবস্থা কীরকম, ঘরে কে কে আছে এবং চাকরির খবর কি, এই সমস্ত কিছু তিনি জানতে চাইলেন। প্রথমে ইতস্তত বোধ করলেও কেন জানি না দীপ ওনাকে আপন ভেবে নিজের মনের সমস্ত কথাই বলল। শুভদীপ তার বাবা তার কথা শুনে এতটাই আপ্লুত হয়ে উঠলেন যে তিনি বললেন, ওই বাচ্চা মেয়েটিকে তুমি এখন নিজের বোনের মতো দেখাশোনা করছো। এটা অনেক বড় কাজ, যেটা অনেকেই করতে পারে না। আজকালকার যুগে কেউ নিজের ভাই বোনদেরকেই দেখে না, সেখানে তুমি রাস্তা থেকে তুলে আনা একটা বাচ্চা মেয়ের পরিচর্যা করছো। এ তো অনেক বড় ব্যাপার। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার জন্য আমি যতটা করার চেষ্টা করব। দীপ ভাবল, হয়তো শুভদীপ তার বাবা আরও হয়তো টাকা বাড়াবেন, কিন্তু দীপের চিন্তা ভাবনার থেকেও অনেক বড় কিছু ঘটার অপেক্ষা করছিল তার জন্য। কিছুদিনের মধ্যেই শুভদীপ তার বাবা দীপকে ফোন করে বলেন, দীপ, আজ বিকেলের দিকে একবার এসো তো, তোমার সাথে খুব দরকারি কথা আছে। দীপ ভাবতে থাকে, কি এমন দরকারি কথা? এই তো সকালে আজ পড়িয়ে এলাম, তখন তো উনি কিছু বললেন না। যাই হোক, বিকেল বেলায় গিয়ে জানা যাবে কি হয়েছে। এদিকে দীপ এটাও ভাবতে লাগলো, আমার কি তাহলে পড়ানোয় কোনো খামতি থেকে গেছে? আমাকে কি তাহলে টিউশন যেতে বারণ করবেন? এরকম সব আজব উদ্ভট চিন্তা ভাবনা দীপের মাথায় ঘুরপাক করতে লাগলো।
বিকেল 5টার দিকে দীপ মনে একটা অজ্ঞাত ভয় নিয়ে শুভদীপ তার বাড়ির দিকে রওনা হলো। দরজার সামনে শুভদীপ তার বাবা দাঁড়িয়ে আছেন। দীপকে দেখে উনি ভেতরে আসতে বললেন। দীপ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে কাকু? কোনো সমস্যা হয়েছে কি? আরে না না, তুমি এত চিন্তা করো না, আগে বসো তো, তোমার জন্য একটা ভালো খবর আছে, একটু চাটা খাওয়া হোক, তারপরে বলছি। সন্ধেবেলায় চা ও টিফিন খাওয়ার পর শুভদীপ তার বাবা এবং দীপ একসাথে কথা বলতে বসলেন। দীপের মন তখনও ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। শুভদীপ তার বাবা কথা বলা শুরু করলেন। তিনি দীপকে বললেন, দেখো দীপ, আমি সবসময় তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করার চেষ্টা করি। আমি চেয়েছিলাম তোমার জন্য কিছু একটা করতে, তাই আমি আমার এক বন্ধুর সাথে তোমার নিয়ে কথা বলি। সে একটা কোম্পানির মালিক, ওর অফিসে ম্যানেজারের পোস্টটা ফাঁকা আছে। সে চাইছিল আমি যেন কোনো বিশ্বস্ত ছেলেকে ওর কাছে পাঠাই। আমি ওকে তোমার কথা বলেছি, তুমি কি কাজটা করতে ইচ্ছুক? দ্বীপের মনের ভেতর যে ঝোড়ো হাওয়া বইছিল সেসব এক নিমেষে মুছে গিয়ে এক মনোরম স্নিগ্ধ হাওয়া তার মনকে দোলা দিতে থাকলো। শুভদীপ তার বাবার কাছ থেকে এরকম কথা শোনার জন্য দীপ একদমই প্রস্তুত ছিল না। তাই প্রথমে কি বলবে তা সে বুঝে উঠতে পারল না। শুভদীপ তার বাবা তাকে আবার জিজ্ঞেস করলেন। এবার মুখ ফুটে দীপ বলল, হ্যাঁ অবশ্যই, করব না কেন? দীপ আজই সকালবেলায় খবর পেয়েছে তার এতদিনের ভালোবাসার মানুষটি গতকাল বিয়ে করেছে। দীপের মনের অবস্থা কি তা একমাত্র সেই জানে। তার মধ্যে এমন একটি ভালো খবর পাওয়ার পর কিছুটা হলেও দীপের মনের অশান্তি দূর হয়েছে। শুভদীপ তার বাবা দীপকে বললেন, আমার যে বন্ধুর কোম্পানিটা রয়েছে সে তোমাকে মাসে 50,000 টাকা দিতে পারবে। আশা করি এতে তোমার ঘরের অবস্থা এবং তোমার মানসিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। তবে বাবা, তোমার কাছে একটা অনুরোধ, আমার মেয়েকে অন্তত তুমি সময় করে পড়িয়ে দিও। তুমি সপ্তাহে 7 দিনই আসছিলে, তার জায়গায় না হয় 2 থেকে 3 দিন আসবে। কি পারবে না কথা রাখতে? দীপ শুভদীপ তার বাবাকে বলল, কাকু, আমি নিজের বাবাকে হারিয়ে ফেলেছি, কিন্তু যে উপকার আপনি আমাকে করলেন আমার নিজের বাবা বেঁচে থাকলে হয়তো সে উপকার করতে পারতো না। আর আমি কথা দিচ্ছি আমি শুভদীপ তাকে অবশ্যই পড়াবো। যতদিন আপনারা চান ততদিন আমি ওকে পড়াবো। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঋণ কেন বলছো বাবা? এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আর তুমি তো আমার ছেলের মতোই, তোমার জন্য কিছু করতে পেরে আমিও খুব খুশি হয়েছি। তবে আমার আরেকটা ইচ্ছে আছে, তুমি সেই ইচ্ছেটা রাখবে? হ্যাঁ কাকু, বলুন না, কি করতে হবে আমাকে? আমার অনেক দিনের ইচ্ছে, যারা অনাথ শিশু তাদের জন্য থাকার, খাবার এবং পড়াশোনার জন্য একটি স্কুল ও অনাথ আশ্রমের বন্দোবস্ত করব। আমি সেই চেষ্টা অনেক দিন ধরেই করছি আর অনেকটা সফলতার দিকে এগিয়ে গেছি। কিন্তু তুমি জানোই তো, আমাকে বাইরে থাকতে হয়, এখানে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই স্কুল আর আশ্রম তৈরির কাজ শেষ হলে সেই কাজ একজন বিশ্বস্ত মানুষকে আমি দিতে চাই। তুমি যদি রাজি হও তাহলে আমি কাজ শুরু করে দেব। তুমি কি পারবে এই দায়িত্ব নিতে? দীপ এই কথা শুনে নিজেকে আর আটকাতে পারল না। আনন্দে তার চোখ জলে ভরে উঠল। সে কি বলে যে ধন্যবাদ জানাবে শুভদীপ তার বাবাকে কিছুই সে বুঝে উঠতে পারছে না। একটা মানুষ এত ভালো হতে পারে তা তার কল্পনারও বাইরে। কি হলো দীপ, তুমি কাঁদছো কেন? আমি কিছু ভুল বলে ফেললাম? না না কাকু, খুশিতে আমার চোখে জল চলে এসেছে। একসাথে এতগুলো ভালো খবর আমি কখনোই পাইনি। আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার সেই স্কুল এবং অনাথ আশ্রম দেখাশোনা করার যতটা সম্ভব চেষ্টা করব। সকালে নিজের প্রিয় মানুষটার বিয়ে হয়ে গেছে খবর পেয়ে দীপ যেমন ভেতর থেকে ভেঙে পড়েছিল, এখন অনেকটা হলেও সে স্বস্তি বোধ করছে। সময় যদি কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়, তেমনই অনেক কিছু সেই মানুষকে দিয়েও দেয়। এবার হয়তো দীপের পরিবারের অবস্থা অনেকটা হলেও ঠিক হবে। আস্তে আস্তে দীপের আর্থিক যত সমস্যা ছিল তা মিটতে শুরু করলো। 1 বছর হতে চলল সে কোম্পানির ম্যানেজার পোস্টে রয়েছে। কোম্পানির মালিক তার ব্যবহার এবং কাজকর্মে খুব খুশি।
তাই এই 1 বছরের মধ্যে তার বেতন আরও 10,000 বেড়ে গেছে। এখন দীপ শুভদীপ্তাকে পড়াতে যায়, তবে অন্য টিউশনগুলো সব সে বন্ধ করে দিয়েছে। সময়ের অভাবের জন্য দীপ শুভদীপ্তাকে 7 দিন পড়াতে যেতে পারে না, কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই তাকে পড়াতে যায়। এখন শুভদীপ্তার বাড়ির সাথে দীপের এত ভালো সম্পর্ক হয়ে উঠেছে যে শুভদীপ্তার মা এবং বাবা তাকে নিজের ছেলের মতোই মনে করেন, তাকে আলাদা চোখে দেখে না। দীপও তাদের নিজের কাকু কাকিমা বলেই মনে করে। এখন অবশ্য দীপ তাদের কাছে কোনো টাকা নেয় না। বাড়ির ছেলে কোনোদিন পড়াতে গেলে টাকা নেয় কি? শুভদীপ্তার বাবা অনেক জোর করলেও দীপ বলে, কাকু, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আজ আমার এই অবস্থার পরিবর্তনের পেছনে আপনাদেরই তো হাত রয়েছে। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। তাই শুভদীপ্তার বাবাও তাকে টাকা দিয়ে ছোট করতে চান না, তবে বাড়ির যে কোনো কাজে দীপকে অবশ্যই জানান এবং তার পরামর্শ সাহায্য নেন। শুভদীপ্তার বাবার আর 6 মাস আছে চাকরির, তারপর তিনি এখানেই চলে আসবেন এবং দীপের সাথে নিজের স্কুল ও অনাথ আশ্রমটি দেখবেন। দ্বীপেরই মধ্যে একটি ব্লাড ব্যাংক খুলেছে অনেকের সহায়তায়, যাদের কাজ হলো বিনা পয়সায় যাদের রক্তের প্রয়োজন তাদের রক্ত সরবরাহ করা। এত সব সমাজ সেবামূলক কাজ করার জন্য যে দ্বীপকে আগে কেউ চিনত না, আজ সে অনেক খ্যাতি অর্জন করেছে, সমাজে নিজের একটা জায়গা করতে পেরেছে। তবে এখনো কিন্তু সে মাটিতে পা রেখে চলে। তার বাড়ির সামনে দামি গাড়ি থাকা সত্ত্বেও সে সামনাসামনি কোথাও যেতে গেলে এখনো সে পুরনো ভাঙা সাইকেলটাই ব্যবহার করে। প্রথম কেউ তাকে দেখে বলতেই পারেন যে সে কৃপণ, কিন্তু সে এমন কৃপণতার জন্য করে না। সে এমন করে কারণ সে জানে যে সে কোন জায়গা থেকে উঠে এসেছে, আর সে এই কাজ করে যাতে তার মনে থাকে সব সময় যে তার আগের অবস্থা কী ছিল। এভাবে সময়গুলো পার হতে থাকে। দ্বীপের জীবনে যতগুলো কষ্টের দিন এসেছিল, সময় তাকে অনেক বেশি ভালো দিন দিয়েছে। সে নিজের বোনের বিয়ে দিয়েছে, তার মাও এখন অনেকটাই সুস্থ। আর যে খুশির জন্য আজ তার জীবন বদলে গেছে, সেই ছোট্ট মেয়েটি এখন তাদেরই স্কুলে পড়া 5ম শ্রেণীর ছাত্রী। দীপ নিজে এখনো বিয়ে করার কথা কল্পনাও করেনি। তার ভালোবাসার মানুষ তাকে যেভাবে কষ্ট দিয়ে চলে গেছে, তারপর থেকে সে নিজের জীবন নিয়ে কখনোই ভাবেনি। সবসময় মানুষের ভালো কিভাবে করবে সে চিন্তাই সে করে। আজ প্রায় 2 বছর হতে চলল দীপের জীবন থেকে অনন্যা চলে গেছে। এখনো দীপ অনন্যার কথা মনে করে। যেখানে যেখানে সে অনন্যাকে নিয়ে ঘুরতে যেত, সেখানে সে আজও যায়। এরই মাঝে দীপ তার মায়ের নামে একটা নার্সিং হোম খুলেছে। মানুষের জন্য এত কিছু করা ছেলেটা কি সত্যি তার হারিয়ে যাওয়া ভালোবাসার একবারও দেখা পাবে না? দীপ আজও ভাবে যে তার ভালোবাসার মানুষ তার সামনে এসে দাঁড়াবে একদিন, আর সেদিন দীপ তার চোখে আঙুল দিয়ে দেখাবে তার সফলতা। প্রতিটা মানুষের জীবনে একবার হলেও ভালোবাসা আসে, যে শুধুমাত্র আসে জীবনে কিছু শিখিয়ে দেওয়ার জন্য। দীপও অনেক কিছু শিখেছে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষের কাছ থেকে, কিন্তু সে কোনোদিনও ভাবেনি জীবন তাকে আরও কিছু শেখানোর জন্য সময় ঠিক করে রেখেছিল। সন্ধেবেলায় একদিন হঠাৎ দীপের নার্সিংহোম থেকে কল এলো, একটা ক্রিটিক্যাল কেস, তাকে এখনই একবার যেতে হবে। দীপ তাড়াতাড়ি নার্সিংহোমের দিকে রওনা দিল। রিসেপশনে গিয়ে দীপ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ আমাকে এখন ডাকা হলো? সরি স্যার, আসলে কিছুক্ষণ আগে একজনকে খুব খারাপ অবস্থায় নিয়ে আসা হয়েছে, কিন্তু যিনি পেশেন্টকে নিয়ে এসেছিলেন তিনি পেশেন্টকে রেখেই পালিয়ে গেছেন। এখন কি করব? কি করবেন মানে? ওনার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। কিন্তু স্যার, ওনার পরিচয় না জেনে কিছু করাটা ঠিক হবে? পুলিশ এসে সমস্যা করলে তখন কি হবে? দীপ কিছুটা রেগেই বলল, কি বলছেন কি? একটা মানুষকে বাঁচানোটা আগে দরকার নাকি সব ফর্মালিটি দরকার? কোনটা আগে বলুন তো? আর পুলিশ কেস হলে আমি সব দায়িত্ব নেব, আগে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। এরই মধ্যে একজন ডাক্তার এসে বললেন, স্যার, ওনার অবস্থা খুব খারাপ। যিনি ওনাকে এখানে নিয়ে আসেন তিনি বলেছিলেন রেল লাইনের পাশে ওনাকে পড়ে থাকতে দেখে ওনাকে তিনি নিয়ে আসেন। পুলিশ কেস তো হবেই। আবারও দীপ কিছুটা রেগে বলল, আপনারা শুধু কেস নিয়ে ভাববেন নাকি পেশেন্টকেও দেখবেন? বললাম তো আমি পুলিশ কেস হলে দেখে নেব। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তাহলে আমরা ওনার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করছি। তবে স্যার,
একটা সমস্যা আছে। কি সমস্যা? ওনার ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা আমাদের এখানে স্টকে নেই। তো কি হয়েছে তাতে? আমাদের যে ব্লাড ব্যাংকটা রয়েছে সেখানে কাউকে পাঠিয়ে দিন। ওখানে আছে ও নেগেটিভ রক্ত। ওখানে গিয়ে বলবেন যে আমি পাঠিয়েছি, ওখান থেকে নিয়ে আসুন। দীপ সমস্ত ফর্মালিটি পূরণ করে রিসেপশনে বসে রইল। এদিকে ডাক্তারবাবু সমস্ত ব্যবস্থা করে পেশেন্টকে নিয়ে অপারেশন থিয়েটারে গেলেন। মোটামুটিভাবে 2 ঘন্টা কেটে যাওয়ার পর ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন, স্যার, অপারেশন সাকসেসফুল হয়েছে, উনি সুস্থ হয়ে যাবেন, তবে 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। দীপের কেন জানি না হঠাৎ মনে হলো ও নেগেটিভ রক্ত অনন্যারও লাগতো। তারপর তাকে নিয়ে ভাবতে ভাবতে দীপের হঠাৎ কেন জানি না মনে হলো সে একবার পেশেন্টকে গিয়ে দেখে আসবে। কেবিনের বাইরে এসে হাজির হলো দীপ। বাইরে থেকে ভেতরের দিকে তাকাতেই তার পায়ের তলার মাটি যেন সরে গেল। এ কি? এ তো দীপের সেই পরিচিত ভালোবাসার মানুষ অনন্যা। তবে এখন তার অনেক শারীরিক সমস্যা। তাহলে এতক্ষণ ধরে যাকে নিয়ে এত সমস্যা হচ্ছিল সে তার এত পরিচিত, এত কাছের মানুষ, তার অনু। কি হয়েছিল অনন্যার? এসব ভাবতে ভাবতে দীপের মন ব্যাকুল হয়ে উঠল। গত 2 দিন হলো দীপ হসপিটালেই আছে। আজ অনন্যা অনেকটা সুস্থ হয়েছে, তাই আজকে দীপ ওর সামনে যাবে। এই 2টো দিন অনন্যা এতটাই দুর্বল ছিল যে দীপের মনে হয়েছিল ওর সামনে এখন যাওয়াটা ঠিক হবে না, এবং ডাক্তার এবং নার্সদের বারণ করেছিল তার নাম নিতে। আজকে অনন্যা অনেকটা সুস্থ হওয়ার কারণে দীপ যাচ্ছে অনন্যার সাথে দেখা করতে। খুব ক্ষীণ কণ্ঠে অনন্যা দীপকে দেখে আশ্চর্যের সাথে জিজ্ঞেস করলো, তুমি এখানে এতদিন পর? হ্যাঁ, আমি এখানে। তার মানে তুমি আমার ট্রিটমেন্ট করিয়েছ? আমাকে পেলে কি করে? আমি তো... হ্যাঁ, তুমি তো কি এমন হয়েছে যে সুইসাইড করতে গেছিলে? বলছি, কিন্তু আগে তুমি বলো, কোথায় আমাকে পেলে? আমি তোমাকে পাইনি। একজন ব্যক্তি তোমাকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে আসেন আমার নার্সিং হোমে। এটা তোমার নার্সিং হোম? হ্যাঁ। এবার বলো, কি করে এসব হলো? অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল। দীপ তাকে আবার জিজ্ঞেস করতে কান্না গলায় সে বলা শুরু করলো, তোমার মনে আছে দীপ, আজ থেকে 1 বছর 11 মাস 18 দিন আগে আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। সেদিন তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার জীবনের অন্ধকার দিনগুলো নেমে আসতে শুরু করে। তোমাকে সেদিন আমি অনেক কষ্ট দিয়েছিলাম, আমি জানি, কিন্তু তুমি যদি একবার পেছন দিকে ঘুরে দেখতে আমার দিকে, তাহলে তুমি বুঝতে পারতে আমার ভেতরে কি ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। আমি তোমাকে ছাড়তে চাইনি। তোমার জীবনে তোমার জীবন সঙ্গী হয়ে তোমার সাথে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোক তাতে রাজি ছিল না। বাবা একদিন হঠাৎ করে বললেন, যদি আমি তোমাকে না ছাড়ি তাহলে তোমাকে, তোমার মা এবং বোনকে তিনি শেষ করে ফেলবেন। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি দেখলাম যদি আমি তোমার থেকে দূরে থাকি, তোমরা তো বেঁচে থাকবে। তোমার সাথে নাইবা আমার থাকা হলো, কিন্তু আমি তো জানবো তুমি বেঁচে আছো, কোথাও একটা আছো। আর আমার মনে তোমার জায়গা সারা জীবন ছিল এবং থাকবে। সেই কারণে আমি সেদিন তোমাকে এতগুলো কথা শুনিয়েছিলাম, কিন্তু তোমাকে ভুলে যাওয়াটা আমার পক্ষে খুব কঠিন ছিল। এদিকে বাবা আমার জন্য অনেক টাকা উপার্জন করা মানুষের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। আমি আর তাদের বিপক্ষে যেতে পারিনি। যখন আমি ওই জানোয়ারটার সাথে বিয়ে করে তার বাড়িতে যাই, তারপর থেকে আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করেছি। বিয়ের প্রথম দিন থেকে আমার উপর অন্যায় অত্যাচার শুরু হতে গিয়েছিল। এত কষ্ট যন্ত্রণা আমি পেয়েছি যার কোনো তুলনা নেই। আমি কাউকে কিছু মুখ ফুটে বলতে পারিনি। যে বাবা তার মেয়ে কোথায় ভালো থাকবে, কিসে ভালো থাকবে, সেসবের কোনো তোয়াক্কা করেন না, তাদের আমি আর আমার অবস্থা জানানোর প্রয়োজন মনে করিনি। অষ্টমঙ্গলা পার করার পরের দিন থেকে আজ পর্যন্ত আমি আমার বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ রাখিনি। আমার স্বামী গভীর রাতে বাড়ি ফিরত, আমার উপর অত্যাচার করত। এর সাথে আবার আমি জানতে পেরেছিলাম যে অফিসে তার অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে।
এসব শুনে আমি ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন একটি গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তার ভাই আমার উপর কুনজর দিতে থাকে, আমাকে অনেক রকমভাবে ভোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু আমি কখনোই সেসবের তোয়াক্কা করিনি, তাকে কাছেও আসতে দিইনি। এরপর শুরু হয় তার বাবা মা এবং তার ভাইয়ের আমার উপর অত্যাচার। কি শারীরিক নির্যাতনই আমার উপর করেছেন। অনেক কষ্ট সহ্য করে আমি ছিলাম তাদের বাড়িতে, কিন্তু প্রতিটা মানুষেরই সহ্যের বাঁধ ভাঙে। আমারও তাই সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। তাই একদিন সন্ধ্যাবেলায় ওভারব্রিজের ওপর থেকে ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এভাবেই হয়তো আমার শারীরিক মানসিক যন্ত্রণা শেষ হবে, আমি মুক্তি পাব। কিন্তু কেমন পোড়া কপাল দেখো আমার, আমি মরতে গিয়েও মরতে পারিনি। দীপ অনন্যার কথা এতক্ষণ ধরে মন দিয়ে শুনছিল। সেসব কথা শোনার পর সেও কান্না আটকাতে পারেনি। অনন্যাকে জড়িয়ে ধরে সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম, তোমার জন্য আমার মনে ঘৃণা জমিয়ে রেখেছিলাম। আজ যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলে আমি সেসব কিছুই জানতে পারতাম না। ঈশ্বর তোমার খারাপ করেননি, তিনি ভালোই করেছেন। তিনি তোমাকে আরেকটা জীবন দিয়েছেন। নিজের জীবনটাকে আরো ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি এখন বিশ্রাম নাও, আমি কথা দিচ্ছি তোমার জন্য কিছু একটা আমি ব্যবস্থা করে দেব। এই বলে দীপ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পেছন দিকে তাকালো। অনন্যা পেছন থেকে দীপকে ডেকে বলল, দীপ, আমি কি তোমার জীবনে আর ফিরতে পারবো না? আমাকে তোমার জীবনে আর কি জায়গা দেওয়া যায় না? দীপ অনন্যার এরকম কথার জন্য প্রস্তুত ছিল না। সে অনন্যার দিকে ফিরে তাকাতেই নিজেকে আর সামলাতে পারেনি। অনন্যাকে জড়িয়ে ধরে সে বলল, তুমি আমার জীবনে সেই দিনও ছিলে, আজও আছো, আর ভবিষ্যতেও থাকবে। তোমাকে ছাড়া আমি অসহায়। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলো। দুজনের চোখের জলে কেবিনের পুরো পরিবেশ যেন সিক্ত হয়ে উঠল। আস্তে আস্তে নিজের দুটি ঠোঁট অনন্যার ঠোঁটের দিকে বাড়িয়ে দিয়ে স্নেহের চুম্বন দিয়ে দীপ বলল, আজ থেকে তুমি আমার ভালোবাসা, তুমি আমার অর্ধাঙ্গিনী। এইভাবেও যে প্রেমের পরিণয় হওয়া সম্ভব তা দীপের জানা ছিল না। দুঃখ, কষ্ট, যন্ত্রণার পর একদিন সত্যি আনন্দের দিন ফিরে আসে। গভীর অন্ধকারের পর সূর্য যেমন ওঠে, ঠিক সেরকমই অন্ধকার দিনগুলো পেরিয়ে দিনের আলো আমরা ঠিক একদিন না একদিন দেখতে পাই। ভালোবাসার মানুষ জীবনে অনেক আসে, কিন্তু ছেড়ে চলে যাবার পর সবাই জীবনে ফিরে আসে না। যে যায় সে ফিরে আসার জন্য যায় না, কিন্তু যে থাকে বা থাকতে চায় তাকে উচিত আমাদের জীবনে স্থান দেওয়ার, কারণ ভালোবাসাটা জরুরি, প্রেমের পরিণয়টাও জরুরি। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।